হ্যালো এভরিওয়ান, আমি আজকে তোমাদেরকে উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত লাভ সনেট 18টা পড়াবো। সো ফার্স্টে আমি তোমাদের জানিয়ে রাখি, আমি আগের দিন সনেট কি বা সনেটের ডিভিশন কতগুলো এবং সনেটকে কয় ভাগে ভাগ করা যায় এবং সনেটের মূল যে ফিচার্স সেই ফিচার্সগুলো কী কী এবং উইলিয়াম শেক্সপিয়ারের ফুল কনসেপ্ট অফ শেক্সপিয়ারিয়ান সনেট এবং শেক্সপিয়ার সনেটের মেন থিম কী বা মূল বিষয়বস্তু কী এবং উইলিয়াম শেক্সপিয়ার তার সনেটগুলোকে কতগুলো ভাগে ভাগ করেছেন এবং কাকে সম্বোধন করে লিখেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। সেই ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি, তোমরা ভিডিওটি প্লিজ ফলো করো, তাহলে সনেটের কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং আরও অনেক নতুন কিছু তোমরা শিখতে পারবে যেগুলো তোমাদের হায়ার স্টাডির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো ফার্স্টে দেখো আমি এখানে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়েছি সনেট 18-এর। দেখো পড়া যাক যে shall I compare thee to a summer's day or sonnet 18 is included in the first page in Shakespeare's sonnet sequence of 154 sonnet। অর্থাৎ এই শেক্সপিয়ারের যে শ্যাল আই কম্পেয়ার দি সনেটটা বা সনেট 18টা এটা ইনক্লুড মানে অন্তর্ভুক্ত কিসের না ইন দ্য ফার্স্ট পেজ, অর্থাৎ ফার্স্ট পেজের মধ্যে কিসের না শেক্সপিয়ার সনেট সিকুয়েন্স, অর্থাৎ শেক্সপিয়ারের যে 154টি সনেট আছে সেই সনেটের 3টে ভাগ আছে এবং 3টে ভাগের মধ্যে যেটা ফার্স্ট পেজ পড়ছে, ফার্স্ট পেজটা 1 থেকে 126 অবধি আছে। তো সেই ফার্স্ট পেজ 1 থেকে 126 যে সেই 126-এর মধ্যে কিন্তু 18 নম্বর সনেটটি পড়ছে, তাই কিন্তু এই সনেট 18 পোয়েমটা ফার্স্ট পেজের মধ্যে পড়ে। আমি এটাই ইংলিশে এখানে কিন্তু লিখে দিয়েছি। তারপরে দেখো যে ফার্স্ট পেজ অ্যাড্রেসেস টু আ হ্যান্ডসাম ইয়াং ইউথ প্রবাবলি দ্য পোয়েটস ফেয়ার ফ্রেন্ড। অর্থাৎ এই ফার্স্ট পেজটা কিন্তু অ্যাড্রেসেস অর্থাৎ সম্বোধন করেছে কাকে না টু আ হ্যান্ডসাম ইয়াং ইউথ, অর্থাৎ একজন সুন্দর ইয়াং মানে তরুণ যুবককে এখানে তুলে ধরেছে বা সম্বোধন করেছে। প্রবাবলি সম্ভবত কে না দ্য পোয়েটস ফেয়ার ফ্রেন্ড, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার অর্থাৎ যে কবির ফেয়ার ফ্রেন্ড বা তার যে বিলাভেড মেল ফ্রেন্ড ছিলেন তাকে, অর্থাৎ সৌন্দর্যে তার বন্ধু ছিল, সৌন্দর্যের জন্য যিনি বিখ্যাত সেই বন্ধুকে কিন্তু তিনি এই সনেটের মধ্যে তুলে ধরেছেন। সো sonnet 18 is addresses to a handsome young youth probably the poet's fair friend। সেই জন্য যেহেতু ফার্স্ট পেজটা অর্থাৎ ফার্স্ট পেজটা তো 126টা সনেট নিয়ে অন্তর্ভুক্ত, সেই জন্য কিন্তু সেই 126টা সনেটের মধ্যে কিন্তু সনেট 18 আছে, সেই জন্য সনেট 18 পোয়েমটাও কিন্তু একজন হ্যান্ডসাম ইয়াং ইউথকে তুলে ধরেছে যে কিনাকে না প্রবাবলি সম্ভবত দ্য পোয়েটস ফেয়ার ফ্রেন্ড, কবির একজন সুন্দর বন্ধু। এখানে দেখো বলেছি যে সাম ক্রিটিক্স অর্থাৎ কিছুজন আর কি সমালোচক, যারা সেই কিছুজন সমালোচক কি বলেছেন না অপাইন্স দ্যাট অর্থাৎ মতামত প্রদর্শন করেছেন কি না দ্য ইয়াং ইউথ ইজ উইলিয়াম হারবার দ্য থার্ড আর্ল অফ পেমব্রোক। ওকে, অর্থাৎ এখানে দেখো কিছুজন সমালোচক এখানে ওপাইন অর্থাৎ মতামত প্রদান করেছেন যে এই ইয়াং ইউথটা হলো উইলিয়াম হারবার, অর্থাৎ উইলিয়াম হারবার যিনি কে ছিলেন না আর্ল অফ পেমব্রোক অর্থাৎ পেমব্রোকের আর্ল ছিলেন। ওকে, আবার কিছুজন দেখো যারা আর কি সমালোচক তারা এখানে আবার মতামত প্রদান করেছেন কি দেখো আমি বলেছি যে বাট আদার ক্রিটিক্স আর অফ দ্য অপিনিয়ন দ্যাট দিস হ্যান্ডসাম ইয়াং ইউথ ইজ হেনরি রিওথেসলি, অর্থাৎ আবার অন্য আরও সমালোচকগণ যারা আছেন তারা কিন্তু আবার অন্য আর কি মতামত প্রদান করেছেন, সেটা কি না এই ইয়াং ইউথটা হলো হেনরি রিওথেসলি যিনি কে ছিলেন দ্য আর্ল অফ সাউথহ্যাম্পটন অর্থাৎ সাউথহ্যাম্পটনের আর্ল ছিলেন। ওকে, সো এইগুলো সনেট 18-এর একটা ব্রিফ আর কি ইন্ট্রোডাকশান। সো এরপরে দেখে নিই আমি এখানে রাইম স্কিমের কথা বলেছি যে শেক্সপিয়ার্স অল সনেটস রাইম স্কিম ইজ এবি এবি সিডি সিডি ইএফ ইএফ জিজি, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের যে 154টি সনেট আছে এই সনেটের প্রত্যেকটা রাইম স্কিম কিন্তু একই। আর তোমাদেরকে বলে রাখি তোমাদের কিন্তু এটা শর্টের জন্য খুবই এই কোশ্চেনটা আসে, তো তোমরা শর্টে কিন্তু এই কোশ্চেনটা যখন লিখবে অ্যান্সারটা তখন এই রাইম স্কিমটা কিন্তু তোমরা ক্যাপিটালে লিখবে, অর্থাৎ যে কোনো রাইম স্কিম কিন্তু ক্যাপিটালে লিখতে হয়, অর্থাৎ তোমরা এইটা কিন্তু ফুল মার্কস ক্যারি করার জন্য কিন্তু ক্যাপিটালে লিখবে, অর্থাৎ এবি এবি সিডি সিডি ইএফ ইএফ জিজি। ওকে, সো এরপরে দেখো যে পয়েন্টটা আমি তোমাদের কাছে তুলে ধরেছি সেটা খুবই ইম্পর্টেন্ট
যে ফুল ওভারভিউ অফ সনেট 18, অর্থাৎ সনেট 18 যে পোয়েমটা সেটার একটা ব্রিফ একটা ইন্ট্রোডাকশান আমি এখানে তুলে ধরেছি। তো সেটা পড়া যাক। দেখো, শেক্সপিয়ার্স ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লাভ পোয়েম সনেট 18, অর্থাৎ শেক্সপিয়ার যে উইলিয়াম শেক্সপিয়ার কবি, তার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সবচেয়ে বিখ্যাত তার লাভ ভালোবাসার যে কবিতাটা ছিল সেটা কি না, সেটা হলো সনেট 18। এখানে তারপরে দেখো বলেছি প্রিজিউমলি মানে প্রবাবলি অ্যাড্রেসেস আ হ্যান্ডসাম ইয়াং ইউথ। ওকে, এখানে প্রিজিউমলি মানে প্রবাবলি বা সম্ভবত, অ্যাড্রেসেস অর্থাৎ এটা সম্বোধন করেছে কাকে না, এ হ্যান্ডসাম ইয়াং ইউথ অর্থাৎ একজন সুন্দর তরুণ যুবককে এখানে তুলে ধরেছেন। ওকে, তারপরে দেখো আমি এখানে কোয়ার্টেন অনুযায়ী আলোচনা করেছি, অর্থাৎ ফার্স্ট কোয়ার্টেনে কবি কী নিয়ে আলোচনা করেছেন, সেকেন্ড কোয়ার্টেন, থার্ড কোয়ার্টেন এবং ফাইনাল কাবলেটে কী বলেছেন। দেখো আমি এখানে তোমাদেরকে বলেছি যে ইন দ্য ফার্স্ট কোয়ার্টেন দ্য পোয়েট ইস্টাবলিশ দ্য সিমিলিজ অ্যান্ড প্রবাবলি দ্য ইয়াং ম্যানস সুপিরিয়রিটি, অর্থাৎ ফার্স্ট যে কোয়ার্টেনটা আছে অর্থাৎ প্রথম যে 4টে লাইন আছে সেই 4টে লাইনে কবি কী করেছেন, ইস্টাবলিশ অর্থাৎ আমাদের কাছে উপস্থাপিত করেছেন কি না, দ্য সিমিলিজ। সিমিলিজ কি না, রেটোরিক যে আছে অর্থাৎ ছন্দ অলঙ্কার যেমন বাংলায় আছে ঠিক সেরকম কিন্তু ইংরেজি সাহিত্যের রেটোরিক প্রজোডি আছে, অর্থাৎ রেটোরিক যেটা আছে ছন্দ, সেখানে কিন্তু ছন্দ বা অলঙ্কার, ওকে অলঙ্কার, রেটোরিক হলো অলঙ্কার, সেই অলঙ্কারের মধ্যে কিন্তু সিমিলিস বা সিমিলিসের বাংলা হলো উপমা, অর্থাৎ একের সাথে অন্যের তুলনা বা একজনের সাথে অন্য কিছু কারোর তুলনা করাকে বোঝায়। ওকে, তো ফার্স্ট যে কোয়ার্টেনটা আছে সেটাই তোমরা বুঝতে পারবে যে সেখানে কিন্তু কবির যে বন্ধু, সে কবির বন্ধুর সাথে সামারের অর্থাৎ একটা গ্রীষ্মকালের দিনের সাথে কিন্তু সেখানে তুলনা আছে। সো তাই এটা কিন্তু সিমিলিস সেখানে কিন্তু ব্যবহার করেছে। ফার্স্ট কোয়ার্টেনে কিন্তু কবি সিমিলিসকে তুলে ধরেছেন। আর কি তুলে ধরেছে না, অ্যান্ড প্রবাবলি সম্ভবত দ্য ইয়াং ম্যান সুপিরিয়রিটি, অর্থাৎ তার যে ইয়াং যে মেল ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ড অর্থাৎ তার বন্ধুর সুপিরিয়রিটি অর্থাৎ শ্রেষ্ঠত্বকে কিন্তু তুলে ধরেছেন। এখানে কেন প্রবাবলি বলেছে, কারণ এই যে সনেটগুলো 154টি সনেট আছে সেখানে কিন্তু কেউই জানে না অ্যাকচুয়ালি এখানে কবি তার মেল ফ্রেন্ডকে অ্যাড্রেস করেছেন না তার কোনো বিলাবেট ছিল, কোনো বিলাবেটকে তুলে ধরেছেন তা কিন্তু কেউ এখনও অবধি জানতে পারে না, কিন্তু সবাই ক্রিটিসাইজ করে এই মানে এই ধারণার মধ্যে এসেছে যে ফার্স্ট ফেজ সেই ফার্স্ট ফেজটা একজন ইয়াং হ্যান্ডসাম ইউথকে তুলনা করেছেন। ওকে, সো সেই জন্যই কিন্তু এখানে বলেছে যে ফার্স্ট কোয়ার্টেন the poet established the similes and probably the young man's superiority. ওকে, তারপরে দেখো যে ইন দ্য সেকেন্ড কোয়ার্টেন দ্য পোয়েট কনসিডার দ্য চেঞ্জিং ফেস অফ সামার, অর্থাৎ সেকেন্ড যে কোয়ার্টেন অর্থাৎ সেকেন্ড যে 4টে লাইন যেগুলো পড়ছে, ওকে অর্থাৎ 5 থেকে 8 অবধি, সেই 4টে লাইনে কবি চেঞ্জিং ফেস অফ সামার অর্থাৎ সামারের যে পরিবর্তনশীল সেই দিকটা কিন্তু দেখিয়েছে। অ্যান্ড ইন দ্য থার্ড কোয়ার্টেন দ্য পোয়েট বেস্টর দ্য আনচেঞ্জেবিলিটি টু দ্য ইয়াং ম্যান থ্রু পোয়েট্রি, অর্থাৎ এই পোয়েট্রির মাধ্যমে কিন্তু তার যে ইয়াং ফ্রেন্ড সেই ইয়াং ফ্রেন্ডের আনচেঞ্জেবিলিটি তার বিউটিতে অপরিবর্তনশীল সেটাকে কিন্তু তিনি তুলে ধরেছেন। আর লাস্ট যে কাবলেটটা আছে সেই কাবলেটের মধ্যে কী বলেছেন দেখো, আমি বলেছি যে ইন দ্য ফাইনাল কাবলেট দ্য পোয়েট আন্ডারলাইন্স দ্য ইটার্নাল বিউটি অফ দ্য ইয়াং ম্যান, অর্থাৎ লাস্ট যে দুটো কাবলেট আছে সেই দুটো কাবলেটের মধ্যে কিন্তু কবি তার 3টে যে ফার্স্টে যে কোয়ার্টেন আছে সেই কোয়ার্টেনের পুরো মেন থিমটা কিন্তু সেই লাস্ট দুটো লাইনে কিন্তু সামারাইজ করে দিয়েছেন, অর্থাৎ ইটার্নাল বিউটি কবির যে বন্ধুর যে চিরন্তন সৌন্দর্য সেই সৌন্দর্যটাকে কিন্তু তিনি কবিতার মধ্যে যে ইনস্ক্রাইব করে রেখে দেবেন সারা জীবনের জন্য, জনম জনমের জন্য খোদাই করা থাকবে, সেটাই কিন্তু তার লাস্ট কাবলেট অর্থাৎ ফাইনাল কাবলেট কিন্তু বলেছেন। দেখো আন্ডারলাইন্স, সেখানে আমি বলে দিয়েছি যে ইন দ্য ফাইনাল কাবলেট দ্য পোয়েট আন্ডারলাইন্স দ্য ইটার্নাল বিউটি অফ দ্য ইয়াং ম্যান হোয়েন ইট বিকামস ইনস্ক্রাইব ইন পোয়েট্রি। ওকে, সো দেখো এই গেল ফুল ওভারভিউ অফ সনেট 18। এরপরে দেখো আমি একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের কাছে তুলে ধরেছি, সেটা কি না টোন অফ সনেট 18, অর্থাৎ সনেট 18 যে পোয়েমটা আছে সেটা কোন টোনে অর্থাৎ কোন সুরে এটা লেখা আছে। ওকে, সো তোমরা দেখবে একটা পেসিমিস্টিক টোন বা অপটিমিস্টিক টোন এগুলো কিন্তু পোয়েমের মধ্যে থাকে। সো দেখো আমি কি বলেছি, দ্য পোয়েম সনেট 18 ইজ রিটেন ইন অ্যান অপটিমিস্টিক টোন,
অপটিমিস্টিক মানে কি না, অপটিমিস্টিক মানে তোমার মনের মধ্যে একটা আশা থাকবে বা আশাবাদী যে চিন্তা ধারণা বা সুর, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ অপটিমিস্টিক টোন বিকজ দেয়ার ইজ এ বিলিভ or hope that young youth's beauty is captured in poetry forever। কি বিলিভ থাকবে না, বিলিভ বা হোপ এটাই আছে সবার মধ্যে কি না, দ্যাট ইয়াং ইউথ বিউটি, এই যে ইয়াং ইউথ অর্থাৎ এই তরুণ যুবকের সৌন্দর্যটা ইজ ক্যাপচার অর্থাৎ ধরে রাখা হবে বা বন্দি করে রাখা হবে কোথায় না, ইন পোয়েট্রি ফর এভার, অর্থাৎ তার কবি যে সনেটটা লিখছেন সেই সনেটের মধ্যে ফর এভার অর্থাৎ জনম জনম বা সারা জীবনের জন্য কিন্তু ধরে রাখা হবে বা ধরে রাখা যাবে। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু হোপ আছে অর্থাৎ আশা আছে এবং বিশ্বাসও আছে, সেই জন্য কিন্তু সনেট 18 পোয়েমটা কিন্তু অপটিমিস্টিক টোনে লেখা। সো এটা কিন্তু এমসিকিউ এবং শর্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা কিন্তু মনে রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন অ্যান্সার। ওকে, সো এরপরে আমি টেক্সটে যাই। দেখো টেক্সটে দেখো ফার্স্ট কোয়ার্টেন যেটা, সে ফার্স্ট কোয়ার্টেনে কী আছে আমি পড়ি। ফার্স্ট লাইনে দেখো বলা আছে যে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, অর্থাৎ শ্যাল আই মানে এখানে আই শ্যাল, ওকে আই শ্যাল অর্থাৎ ঘুরিয়ে লিখেছেন যে শ্যাল আই, অর্থাৎ কবি এখানে কিন্তু ফার্স্টেই কোশ্চেন করেছেন তার বন্ধুকে যে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এটার মানে কি যে আমি কি তোমাকে গ্রীষ্মকালের একটি দিনের সাথে তুলনা করতে পারি। অর্থাৎ এই কোশ্চেনের মধ্যেই কিন্তু কবি উত্তরটা দিয়ে দিয়েছেন। কেন, কারণ এখানে কিন্তু কবি যখন কোশ্চেন করছেন যে আমি কি তোমাকে একটি গ্রীষ্মকালের দিনের সাথে তুলনা করতে পারি, মানেটা কি যে আমি কখনোই তোমাকে একটি গ্রীষ্মকালের দিনের সাথে তুলনা করতে পারি না। কেন, তার উত্তরটা কিন্তু পরের লাইনেই দেওয়া আছে, কিন্তু তার আগে তোমাদেরকে আমি কিছু অজানা কোশ্চেনের উত্তর দিয়ে দিই। এখানে দেখো শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, অর্থাৎ কবি কিন্তু এখানে কোশ্চেন করেছেন বা বলেছেন যে আমি তোমাকে কখনোই গ্রীষ্মকালের একটি দিনের সাথে তুলনা করতে পারি না। দেখো আমি এখানে সাম আপ করেছি কি না, ইন দ্য ভেরি ফার্স্ট লাইন শেক্সপিয়ার ইউজেস এ ফিগার অফ স্পিচ হুইচ ইজ কল্ড রেটোরিক্যাল কোশ্চেন অর ইন্টারোগেশন, অর্থাৎ যে রেটোরিক প্রজোডি আছে অর্থাৎ রেটোরিককে কিন্তু এই যে ইন্টারোগেশন অর্থাৎ ফার্স্ট লাইনে যে কবি একটি কোশ্চেন করেছেন এটি কিন্তু ইন্টারোগেশনের একটি ভাগ, অর্থাৎ ইন্টারোগেশন বা রেটোরিক্যাল কোশ্চেন। ইন্টারোগেশন কাকে বলবো না, ইন অ্যান ইন্টারোগেশন এ কোশ্চেন ইজ আস্কড, অর্থাৎ ইন্টারোগেশনে কিন্তু একটা কোশ্চেন তোমাকে জিজ্ঞাসা করা হবে, বাট দেখো তারপরে কি বলেছি যে বাট অ্যান্সার ইজ ইমপ্লাইড ইন দ্য ভেরি কোশ্চেন, কিন্তু সেই কোশ্চেনের উত্তরটি কিন্তু সেই কোশ্চেনের মধ্যেই কিন্তু আছে, সেই জন্য এটা কিন্তু একটা রেটোরিক্যাল কোশ্চেন বা ইন্টারোগেশন, যেটা কিন্তু তোমাদের জেনে রাখা খুবই প্রয়োজন। ওকে, এটা হায়ার স্টাডির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা জানবে, নতুন কিছু শিখবে, আমিও সেটা চাই। সো দেখো আমি এটা বলে দিলাম যে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এর মানে হলো যে কবি কখনোই, কম্পেয়ার মানে কিন্তু তুলনা করো। ওকে, সো কবি এখানে বলে দিচ্ছে যে আই ক্যান নট কম্পেয়ার দি টু আ সামার্স ডে, অর্থাৎ আমি কখনোই তোমাকে গ্রীষ্মকালের একটি দিনের সাথে তুলনা করতে পারি না। ওকে, আর এখানে দেখো এখানে কম্পেয়ার দি মানে কিন্তু ইউ, অর্থাৎ শেক্সপিয়ারের যে ওয়ার্ড সে শেক্সপিয়ারের নিজের ওয়ার্ডে কিন্তু ইউটাকে দি বলতো, তাই এখানে দি বলতে কিন্তু কবি কি বলেছেন না, দ্য ওয়ার্ড দি সাজেস্ট উইলিয়াম শেক্সপিয়ার্স ফেয়ার ফ্রেন্ড উইলিয়াম হারবার্ট দ্য থার্ড আর্ল অফ পেমব্রোক অর হেনরি রিওথেসলি দ্য আর্ল অফ সাউথহ্যাম্পটন। ওকে, এরপর আমরা সেকেন্ড লাইনে যাই। দেখো সেকেন্ড লাইনে আছে, ফার্স্ট লাইনে যে কোশ্চেনটা করেছেন সেই কোশ্চেনের উত্তরটা কিন্তু সেকেন্ড লাইনে তিনি বলেছেন যে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। দাও মানে তুমি, আর্ট মানে তুমি হও, আর ওকে মোর লাভলি মানে অনেক বেশি সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট মানে অনেক বেশি সংযত। সো এই লাইনে তোমরা খেয়াল করো এখানে কিন্তু কবি লাভলি আর টেম্পারেট এই দুটো কিন্তু অ্যাডজেক্টিভ ইউজ করেছেন। কেন ইউজ করেছেন সেটা কিন্তু আমি দেখো সাম আপ করে দিয়েছি যে ইন দিস লাইন শেক্সপিয়ার ইউজেস টু অ্যাডজেক্টিভ লাভলি অ্যান্ড টেম্পারেট টু এক্সপ্রেস, কী প্রকাশ করছে না, দ্য লাভলির দ্বারা কী প্রকাশ করছে দেখো না, দ্য ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অর বিউটি, অর্থাৎ লাভলি বলতে কিন্তু তোমার শারীরিক যে সৌন্দর্য বা তোমার বিউটি, তোমার অ্যাপিয়ারেন্স সেটা কিন্তু প্রকাশ করে। ওকে, আর টেম্পারেট মানে সংযত, অর্থাৎ তোমার মনের মধ্যে যে প্রতিজ্ঞ মনোভাব বা সংযত যে মনোভাব সেই মেন্টাল সিচুয়েশান বা কন্ডিশনটাকে তুলনা করছে। ওকে, সেই জন্য দেখো এখানে বলে দিয়েছে দ্য ওয়ার্ড মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তুমি অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি সংযত।
তারপরের লাইন দেখো, রাফ ওয়াইন্ডস টু সেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ ওয়াইন্ডস মানে ঝড়ো হাওয়া বা দমকা হাওয়া, টু সেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। ডার্লিং মানে প্রিয়, বার্ডস মানে ফুলের কুড়ি, অফ মে মানে মে মাস। ওকে, সেই জন্য বলেছে যে ঝড়ো হাওয়া বা দমকা হাওয়া মে মাসের প্রিয় ফুলের কড়িকে ঝরিয়ে দেয়। ওকে, এখানে দেখো মে মাস, অর্থাৎ মে মাসটা কিন্তু সামারের জন্য বিখ্যাত। ওকে, এখানে কি মে মাসটা কি সাজেস্ট করছে না, হিয়ার দ্য মন্থ অফ মে স্ট্রংলি এমফেসাইজ দ্য সিজন সামার। অর্থাৎ এই সামার সিজনটাকে তুলে ধরতে কিন্তু মে মাসটা এখানে স্ট্রং। ওকে, অর্থাৎ মে মাসটা কিন্তু এখানে সামারের সংকেত দিচ্ছে। ওকে, সো দেখো নেক্সট লাইনে দেখো আমি কি বলেছি, অ্যান্ড সামার লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট। সামার লিজ, সামার মানে এখানে তো গ্রীষ্মকাল, লিজ মানে ডিউরেশন, লিজ মানে ডিউরেশন বা সময়সীমা। ওকে, হ্যাথ অল টু শর্ট এ ডেট, অর্থাৎ এটা খুব সংক্ষিপ্ত বা শর্ট এ ডেট। এখানে সামার লিজ কেন বলেছে, কারণ লিজ এই জন্যই, কারণ কোনো কিছু একটা আমি যদি লিজে নিই বা ধার নিই, সেটা কিন্তু আমাকে কিছু দিনের মধ্যে কিন্তু সেই ধারটা কিন্তু আমাকে শোধ করতে হয় কোনো না কোনো উপায়ে। ওকে, সো এখানে সামার লিজ মানে সামারটার জন্য লিজের মতো, অর্থাৎ গ্রীষ্মকালে এখানে যে ইংল্যান্ডে কিন্তু 4টে ঋতু, আমাদের এখানে যেমন 6টা, ইংল্যান্ডে কিন্তু 4টে ঋতু হয়। সো 4টে ঋতু অর্থাৎ পুরো 1 ইয়ারে, অর্থাৎ এক বছরে 12টা মাস, সেই 12টা মাসে কিন্তু 4টে ঋতু চলে। অর্থাৎ সামারের যে সিজনের যে লিস্টটা, সেটাও কিন্তু এই নেচারের কাছে খুবই সংক্ষিপ্ত, খুবই শর্ট, কারণ সামারের পরে আরও যে সিজনগুলো সেগুলো আবার আসতে থাকবে, সেই জন্য কিন্তু এখানে বলেছে সামার লিজ, অর্থাৎ নেচারের কাছে সামার যেন সিজনটা যেন এখানে লিজে নিয়েছে, অর্থাৎ নেচারের কাছে কিন্তু সামার কিন্তু লিজে আছে, সে অর্থাৎ গ্রীষ্মকালের যে সময়সীমা সেটা কিন্তু খুব কম সময়ের জন্য, সেই জন্যই কিন্তু এটা বলেছে যে অ্যান্ড সামার লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট, অর্থাৎ সামারের গ্রীষ্মকালের সময়সীমা খুব কম সময়ের জন্য। এখানে দেখো, হিয়ার দ্য ওয়ার্ড সামার লিজ মিনস দ্য টাইম স্প্যান অফ সামার অর ডিউরেশন অফ সামার, অর্থাৎ এখানে কিন্তু টাইম স্প্যান অফ সামার, সামারের সময়সীমা কিংবা ডিউরেশন অফ সামার, এটা কিন্তু তুলে ধরা হয়েছে। ওকে, তো আমরা আশা করি তোমরা ফার্স্ট কোয়ার্টেনের প্রত্যেকটা লাইন বুঝতে পেরেছো। সো ফার্স্ট কোয়ার্টেনে দেখো আমি ফার্স্টেই বলেছি ফুল ওভারভিউয়ে যে ইন দ্য ফার্স্ট কোয়ার্টেন দ্য পোয়েট ইস্টাবলিশ দ্য সিমিলিজ অ্যান্ড প্রবাবলি দ্য ইয়াং ম্যান সুপিরিয়রিটি, অর্থাৎ এখানে কিন্তু কবি তার ইয়াং যে ফ্রেন্ড, সেই ফ্রেন্ডের কিন্তু এখানে সুপিরিয়রিটি, শ্রেষ্ঠত্বকে তুলে ধরেছে। এখানে কিন্তু তিনি বলেছেন গ্রীষ্মকালের সময়সীমা কিন্তু খুব কম সময়ের জন্য, গ্রীষ্মকাল কিন্তু মে মাসের প্রিয় ফুলের কুড়িকে জড়িয়ে দেয়, কিন্তু এখানে তার ফ্রেন্ড অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি কিন্তু সংযত, অর্থাৎ সামারের দিনের সাথে কিন্তু সে তার ফ্রেন্ডকে কখনোই কিন্তু তুলনা করতে পারে না। ওকে, এরপরে দেখো সেকেন্ড কোয়ার্টেনে যায়। সেকেন্ড কোয়ার্টেনে কবি দেখো এখানে কি বলছেন, অর্থাৎ পোয়েমটা দেখো প্রোগ্রেস হচ্ছে। সেকেন্ড কোয়ার্টেন দেখো ফার্স্টেই বলেছেন যে সামটাইম টু হট দ্য আই অফ হ্যাভেন সাইন, সামটাইমস মানে মাঝে মাঝে, ওকে, টু হট মানে খুব প্রখরভাবে, কি না দ্য আই অফ হ্যাভেন, অর্থাৎ আই অফ হ্যাভেন মানে কি সূর্য। ওকে, অর্থাৎ এখানে কিন্তু তোমাকে ঘুরিয়ে নাক দেখিয়েছে, অর্থাৎ আই অফ হ্যাভেন মানে এখানে সূর্যকে এখানে তুলে ধরেছে, কিন্তু তোমাকে আই অফ হ্যাভেন বলেছে। এটা কিন্তু একটা ফিগার অফ স্পিচ, এটা কিন্তু দেখো আমি পরে কিন্তু তুলে ধরেছি, আমি তোমাদের বলছি। ওকে, ফার্স্টে বলি যে সামটাইমস টু হট দ্য আই অফ হ্যাভেন সাইন, অর্থাৎ মাঝে মাঝে সূর্য খুব প্রখরভাবে কিরণ দেয়। ওকে, অর্থাৎ খুব মাঝে মাঝে আর কি সূর্য খুব প্রখরভাবে কিরণ দেয়। ওকে, আর এখানে দেখো যে ফিগার অফ স্পিচটা আছে আই অফ হ্যাভেনে, সেখানে দেখো কি হবে না দ্য হিয়ার দ্য ফ্রেজ আই অফ হ্যাভেন ইজ অ্যান এক্সাম্পল অফ পেরিফ্রেসিস, অর্থাৎ এটা হলো একটা পেরিফ্রেসিস বা ফিগার অফ স্পিচ, পেরিফ্রেসিসের একটা উদাহরণ। পেরিফ্রেসিস কাকে বলে না, পেরিফ্রেসিস ইজ আ ফিগার, এটা হলো এক ধরনের ফিগার যেটা কি না কনসিস্টিং টু এক্সপ্রেস অ্যান আইডিয়া, যেটা একটা কি প্রকাশ করছে না অ্যান আইডিয়া, একটা ধারণা, অর এ থিং, অর একটা বস্তু, একটা ধারণা বা একটা বস্তুকে এখানে তুলে ধরছে ইন এ রাউন্ড অ্যাবাউট এ ওয়ে, অর্থাৎ তোমাকে ঘুরিয়ে দেখাবে। অর্থাৎ আই অফ হ্যাভেন তোমাকে সান বলবে না, এখানে যে সামটাইমস টু হট দ্য সান সাইন, এটা কিন্তু তোমাকে বলছে না, এখানে
রেটোরিক্যালে চেঞ্জ আনার জন্য এখানে কিন্তু কবি দ্য আই অফ হ্যাভেন ইউজ করেছেন, যাতে তোমার মনের মধ্যে প্রতিচ্ছবি তুলে ধরে, অর্থাৎ বা তোমার মনে স্ট্রাইক করে, সেই জন্য কিন্তু এখানে আই অফ হ্যাভেন বলেছেন সানের বদলে। ওকে, সেই জন্য এখানে বলছে যে অ্যান আইডিয়া অর আ থিঙ্ক ইন এ রাউন্ড অ্যাবাউট এ ওয়ে অর ইনডিরেক্টলি, অর্থাৎ ইনডিরেক্টলি তোমাকে কিংবা রাউন্ড অ্যাবাউট এ ওয়েতে, অর্থাৎ ঘুরিয়ে নাক দেখানোর মতো তোমাকে কিন্তু ইনডিরেক্টলি তোমাকে কিন্তু বলে দিচ্ছে যে আই অফ হ্যাভেন মানেটা কি। সো হিয়ার আই অফ হ্যাভেন রিফার্স টু দ্য সান, অর্থাৎ আই অফ হ্যাভেন এখানে রিফার্স করছে কী কে, না সূর্যকে। সো দ্য আইডিয়া অফ দ্য সান, সো এই সূর্যের যে ধারণাটা এটা কি করছে না এক্সপ্রেস প্রকাশিত হচ্ছে কীভাবে না ইন এ রাউন্ড অ্যাবাউট এ ওয়ে অ্যাজ দ্য আই অফ হ্যাভেন, অর্থাৎ অ্যাজ দ্য আই অফ হ্যাভেন হিসেবে সূর্যের যে প্রতিচ্ছবিটা সেটা কিন্তু প্রকাশিত হচ্ছে। এইগুলো 5th লাইন। সো 6th লাইন এরপর পড়ে নিই। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সেন ডিম, এবং অফেন অ্যান্ড মানে এবং, অফেন মানে অনেক সময়, ইন হিজ মানে এই সূর্যটার কী বলছে না সূর্যটার যে গোল্ড কমপ্লেক্সন, অর্থাৎ সূর্য যখন কিরণ দেয় প্রখরভাবে তখন কিন্তু তার গোল্ড কমপ্লেক্সন অর্থাৎ সোনালি যে সূর্যের কিরণ সেটা কিন্তু প্রকাশিত হয়। কিন্তু এখানে দেখো কি বলছে যে অ্যান্ড অফেন কিন্তু এবং অনেক সময়, ইন হিজ গোল্ড কমপ্লেক্সেন, ইন হিজ মানে সূর্যের, হিজ মানে এখানে কিন্তু সান, ওকে, মানে সূর্যের যে গোল্ড কমপ্লেক্সন অর্থাৎ সোনালি যে সূর্যকিরণ সেটা কিন্তু ডিমড অর্থাৎ ম্লান হয়ে যায় বা মলিন হয়ে যায়। কেন? তার কারণ হলো নেচারের নানা ধরনের ক্যালামিটিস বা প্রাকৃতিক বিপর্যয় বা বাই ক্লাউডস, অর্থাৎ সামারে কিন্তু মেঘ জমে আকাশে, তো মেঘ জমার পরে কিন্তু এই সোনালি যে গোল্ড কমপ্লেক্সেন সূর্য সেগুলো কিন্তু ডিমড অর্থাৎ ঢাকা যায় বা ছাওয়া পড়ে যায়, সেই জন্য কিন্তু এখানে বলা হয়েছে যে অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সেন ডিমড, অর্থাৎ মেঘের দ্বারা কিন্তু সূর্যের যে সোনালি কিরণ সেই কিরণ কিন্তু ম্লান হয়ে যায় বা অনুজ্জ্বল হয়ে যায়। ওকে, সো তারপরে দেখো যে অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, অর্থাৎ এভরি এবং প্রত্যেক ফেয়ার মানে সুন্দর বস্তু, ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স মানে প্রত্যেকটা সুন্দর বস্তু মাঝে মাঝে তার সৌন্দর্য হারিয়ে ফেলে। তোমরা এখানে খেয়াল করেছো এখানে ফেয়ার ফ্রম ফেয়ার অর্থাৎ দুটো স্পেলিং এবং দুটোর যে প্রোনাউন্সিয়েশন কিন্তু একই। ওকে, সো এটাও কিন্তু একটা রেটোরিক্যাল ফিগার। ওকে, অর্থাৎ ফিগার অফ স্পিচ, সেটা কি আমরা জেনে নেব। দেখো এখানে আমি লিখেছি যে ইন দ্য 7th লাইন শেক্সপিয়ার অলসো ইউজেস এ সেভারাল ফিগার অফ স্পিচ, অর্থাৎ এখানে কিন্তু তিনি সেভারাল ফিগার অফ স্পিচ ইউজ করেছেন। ওয়ান ইজ অ্যালিটারেশন, ফার্স্ট হচ্ছে একটা অ্যালিটারেশন ইউজ করেছেন, অ্যান্ড এনাদার ইজ পান, অর্থাৎ ফার্স্টে তিনি কিন্তু অ্যালিটারেশন, অর্থাৎ অ্যালিটারেশন কেমন হয়, অর্থাৎ ফ অর্থাৎ ফেয়ার ফ্রম ফেয়ার, অর্থাৎ ফ সাউন্ড অর্থাৎ এফটা কিন্তু এফ লেটারটা কিন্তু পরপর 3বার কিন্তু এখানে উচ্চারিত হয়েছে, তাই কিন্তু এটা অ্যালিটারেশন। আর এনাদার ইজ পান, অর্থাৎ ফার্স্ট ফেয়ার আর সেকেন্ড ফেয়ার প্রোনাউন্সিয়েশন একই, স্পেলিং একই, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এর মানে কিন্তু দুটো আলাদা। ওকে, সো ফার্স্টে আমরা এলিটারেশনটা কি সেটা আমরা জেনে নিই যে ইন দিস ফিগার অফ স্পিচ দ্য সেম letter or sound occurs at the beginning of several words immediately succeeding each other or occurring at short intervals। এর মানে কি না ইন দিস ফিগার অফ স্পিচ অর্থাৎ এই অ্যালিটারেশনের মধ্যে কি হয় না দ্য সেম লেটার ও সাউন্ড, অর্থাৎ সেম লেটার অর্থাৎ ফ যে সাউন্ডটা লেটারটা এফ লেটারটা কিন্তু এখানে এই সাউন্ড বা ফ সাউন্ড মানে ফেয়ার ফ্রম ফেয়ার মানে ফ সাউন্ডটা কিন্তু দেখো বা ফ লেটারটা কিন্তু এখানে অকার্স মানে এখানে রিপিট হচ্ছে বা এখানে তুলে ধরছে অ্যাট দ্য বিগিনিং অফ সেভারাল ওয়ার্ড, অর্থাৎ বিগিনিং মানে প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু শুরুতেই কিন্তু এখানে কিন্তু ফ সাউন্ডটা এখানে রিপিট হচ্ছে, ইমিডিয়েটলি মানে বারংবার এখানে কিন্তু রিপিট হচ্ছে, সাকসিডিং ইচ আদার মানে এখানে পরপর উচ্চারিত হচ্ছে, ফেয়ার ফ্রম ফেয়ার এখানে পরপর উচ্চারিত হচ্ছে, এবং কিছু কিছু যে এলিটারেশন আছে সেগুলো কি হয় না কিছুটা দূরে দূরে অর্থাৎ একটা দুটো ওয়ার্ড ছাড়া ছাড়া কিন্তু উচ্চারিত হয়, সেই জন্য কিন্তু এখানে বলেছি যে ওকারিং অ্যাট শর্ট ইন্টারভালস অর্থাৎ পরপর উচ্চারিত না হয়ে অর্থাৎ একটা বা দুটো শব্দ বাদ দিয়ে কিন্তু উচ্চারিত হয়। যেমন ফর এক্সাম্পল এই সনেট 18-এর 7th লাইনটাই দেখো যে ফর এক্সাম্পল ইন দিস 7th লাইন শেক্সপিয়ার ইউজেস অ্যালিটারেশন থ্রু দ্য ফেজ ফেয়ার ফ্রম ফেয়ার, হিয়ার দ্য লেটার ফ ইজ রিপিট
সেভারেল টাইমস অ্যাট দ্য বিগিনিং অফ সাকসিডিং ওয়ার্ডস, অর্থাৎ এই ফ সাউন্ডটা কিন্তু এখানে পরপর উচ্চারিত হয়েছে, সেই জন্য কিন্তু আমি লিখেছি যে অ্যাট দ্য বিগিনিং অফ সাকসিডিং ওয়ার্ডস। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যে ফেয়ার, দুটো যে ফেয়ার আছে, এই দুটো ফেয়ারের মধ্যে যে পান ইউজ করা হয়েছে সেটা আমরা জেনে নেবো। সো ফার্স্ট আমরা জেনে নিই পান কাকে বলে, তারপরে এই দুটো ফেয়ারের কী মানে সেটা আমরা জেনে নিই। যে ইন এ পান দেয়ার ইজ এ ডুপ্লিসিটি, অর্থাৎ এখানে কিন্তু ডুপ্লিসিটি অর্থাৎ দু ধরনের কিন্তু তোমার কাছে কিন্তু প্রেজেন্ট করবে, দু ধরনের মুখ কিন্তু তোমার কাছে প্রেজেন্ট করবে। ওকে, ইন এ পান দেয়ার ইজ এ ডুপ্লিসিটি অফ সেন্স আন্ডার ইউনিটি অফ সাউন্ড, অর্থাৎ ইউনিটি অফ সাউন্ড অর্থাৎ ফেয়ার ফ্রম ফেয়ার, অর্থাৎ এই দুটো সাউন্ড একই, ইউনিটি একই, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তোমার কাছে দুটো মুখ অর্থাৎ দুটো ধারণা কিন্তু তোমার কাছে প্রেজেন্ট করবে, তোমার কাছে তুলে ধরবে। সেগুলো কি দেখো, এখানে বলেছি যে ইন দ্য 7th লাইন দ্য ওয়ার্ড ফেয়ার ইজ ইউজ টোয়াইস টু এক্সপ্রেস টু ডিফারেন্ট মিনিং, অর্থাৎ ফেয়ার ওয়ার্ডটা দুবার ইউজ করেছেন কবি, কিন্তু এটা কি প্রকাশ করছে না, দু ধরনের অর্থাৎ টু ডিফারেন্ট মিনিং, অর্থাৎ দুই ধরনের মিনিং কিন্তু অর্থাৎ মানে এখানে তুলে ধরছে। সেগুলো কি কি, দ্য ফার্স্ট ফেয়ার মিনস বিউটিফুল অবজেক্ট, অর্থাৎ প্রথম যে ফেয়ারটা আছে সেটা মানে বিউটিফুল অর্থাৎ সুন্দর বস্তুকে তুলে ধরা হয়েছে। আর সেকেন্ড ফেয়ার মিনস বিউটি অর্থাৎ সৌন্দর্য, একটা হচ্ছে বিউটিফুল অবজেক্টকে তুলে ধরেছে আর সেকেন্ডটা হচ্ছে বিউটি অর্থাৎ সৌন্দর্যকে তুলে ধরেছে। তাহলে এর মানেটা কি হচ্ছে যে অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, মানে এবং প্রত্যেকটা সুন্দর বস্তু মাঝে মাঝে তার সৌন্দর্য হারিয়ে ফেলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি দেখো এখানে আরেকটা উদাহরণ দিয়েছি, এই উদাহরণটা দিয়ে তোমরা এই পানির ব্যাপারটা বুঝে নাও। দেখো এখানে কিন্তু আরেকটা উদাহরণ বলেছি যে সো লেট আস লাভ, এখানে কিন্তু বলেছে সো লেট আস লাভ ডিয়ার লাভ লাইক অ্যাস উই অট, এখানে কিন্তু দেখো লাভ ওয়ার্ডটা দুবার এখানে সেম কিন্তু ইউজ করা হয়েছে, কিন্তু প্রথম যে লাভটি আছে সেই লাভটির মানে হচ্ছে পিওর লাভ, অর্থাৎ প্রথমে কিন্তু তোমাকে বলছে সো লেটাস লাভ, মানে তোমাকে ভালোবাসা ছড়াতে বলছে, অর্থাৎ পিওর লাভ অর্থাৎ সো পিওরভাবে প্রকৃতভাবে তোমাকে ভালোবাসতে বলছে। ডিয়ার লাভ যখনই এখানে ডিয়ার লিখে দিয়েছে সেখানে কিন্তু ডিয়ার লাভ মানে একজন তুমি বিলাবেডকেই কিন্তু তুলে ধরবে, বিলাবেড বা মেল ফ্রেন্ড যাই হোক তুমি তুলে ধরবে, কিন্তু এখানে কিন্তু ডিয়ার লাভ মানে বিলাবেডকে বোঝানো হয়েছে। সো এটাও কিন্তু একটা পান, এখানে কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারের জন্য এখানে কিন্তু আলাদা আলাদা মানে হবে যেগুলো কিন্তু কবিরা ইউজ করেন। ওকে, আশা করি তোমরা এই পানির ব্যাপারটাও বুঝতে পেরেছো। সো এরপর আমরা নেক্সট লাইনে যাই। দেখো নেক্সট লাইনে আছে বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিম। বাই চান্স মানে বাই চান্সলি বা প্রাকৃতিক বিপর্যয়ের দ্বারা, অর মানে অথবা, নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিম অর্থাৎ প্রকৃতির যে অদম্য যে ঋতু পরিবর্তন, সেই ঋতু পরিবর্তনের দ্বারা কিন্তু কি হয়, প্রাকৃতিক বিপর্যয় হয়, যার কারণে কিন্তু কি হয়, প্রত্যেকটা সুন্দর বস্তু তার সৌন্দর্যকে হারিয়ে ফেলে। অর্থাৎ এই সেকেন্ড কোয়ার্টেনের মধ্য দিয়ে কিন্তু কবি নেচারের যে অর্থাৎ সামারের যে ফেসটা, সেই ফেসটা তুলে ধরেছে, যে এখানে কিন্তু আই অফ হ্যাভেন বা সান কিন্তু প্রখরভাবে কিরণ দেয়, তা সত্ত্বেও কিন্তু মাঝে মাঝে ক্লাউডসের দ্বারা কিন্তু তার গোল্ড কমপ্লেক্সের বা সোনালি সূর্য কিরণ কিন্তু ম্লান হয়ে যায় অর্থাৎ ডিমড হয়ে যায়, কিন্তু প্রত্যেকটা সুন্দর বস্তু কিন্তু তার সৌন্দর্য হারিয়ে ফেলে কিভাবে না, বাই চান্সলি অর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিম, কীভাবে না প্রাকৃতিক বিপর্যয়ের দ্বারা তার সৌন্দর্য হারিয়ে ফেলে কিংবা অদম্য প্রকৃতির ঋতু পরিবর্তনের দ্বারা তার সৌন্দর্য হারিয়ে ফেলে। আশা করি তোমরা সেকেন্ড কোয়ার্টেনটি ভালোভাবেই বুঝতে পেরেছো। এরপরে আমি থার্ড কোয়ার্টেনে যাই। দেখো এখানে কিন্তু কবি যে থিমটা এই সনেটে সেটা কিন্তু প্রোগ্রেস হচ্ছে, এখানে কিন্তু বলেছে যে নেচারের চেঞ্জিং কোর্সটা এখানে দেখিয়েছে সেকেন্ড কোয়ার্টেনে, তারপরেই কিন্তু কবি তার লাইনটা কিন্তু বার্ড দিয়ে অর্থাৎ বার্ড দিয়ে কিন্তু এখানে জোর দিয়ে তিনি বলছেন যে বার্ড দ্য ইটার্নাল সামার্স আর নট ফেড, কিন্তু দায় মানে এখানে তোমার, ওকে, ইটার্নাল মানে চিরন্তন, সামার মানে এখানে কিন্তু গ্রীষ্মকাল নয়, এখানে সামার মানে এখানে সৌন্দর্যকে বুঝিয়েছেন কবি, শ্যাল নট ফেড মানে কখনোই মলিন হবে না বা কখনোই ম্লান হয়ে যাবে না, অর্থাৎ এখানে কবি বলছেন যে তোমার চিরন্তন সৌন্দর্য কখনোই ম্লান হবে না, অর্থাৎ নেচার যতই তার প্রাকৃতিক বিপর্যয় বা অদম্য প্রকৃতির ঋতু পরিবর্তনের দ্বারা যতই তার সৌন্দর্য হারাক,
তুমি কিন্তু তোমার ইটারনাল সামার কখনোই কিন্তু, অর্থাৎ তোমার যে চিরন্তন যে সৌন্দর্য সেটা কখনোই কিন্তু ম্লান হবে না বা কখনোই তুমি হারিয়ে ফেলবে না। হিয়ার দ্য ওয়ার্ড সামার, অর্থাৎ এখানে সামার যে ওয়ার্ডটা আছে, এই সামার ওয়ার্ডটা কী রিফার্স করছে না, টু দ্য বিউটি অফ দ্য পোয়েটস বিলাভেড মেল ফ্রেন্ড, অর্থাৎ কবির যে বিলাভেড মেল ফ্রেন্ড, অর্থাৎ তার যে হচ্ছে ছেলে বন্ধু আছে প্রকৃত, তার যে বন্ধু হ্যান্ডসাম ইয়াং যে ইউথ, সেই ইউথকে কিন্তু তিনি এখানে তুলে ধরেছেন। ওকে, সো দেখো তারপরের লাইনে কি বলছেন, কবি কিন্তু এই পুরো কোয়ার্টেনটা কিন্তু তিনি জোর দিয়ে বলছেন। ফার্স্টে কিন্তু বার দিয়ে বলেছেন, সেকেন্ডে কিন্তু আবার জোর দিয়ে বলছেন যে নর লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়াস্ট, নর লুজ অর্থাৎ হারাবে না, পজেশন মানে অধিকার, অফ দ্যাট ফেয়ার মানে সেইটা কীটা না যেটা ফেয়ার, ফেয়ার মানে এখানে সৌন্দর্য, দাও মানে ইয়োর তোমার, ওকে, অস্ট মানে হুইচ ইউ হ্যাভ মানে যেটা তোমার আছে। এখানে কিন্তু কবি বলছেন, ফার্স্টে বললেন যে বাট দ্য ইটার্নাল সামার্স ক্যান নট ফেড, অর্থাৎ তোমার চিরন্তন সৌন্দর্য কখনোই তুমি হারাবে না বা তোমার সৌন্দর্য কখনোই ম্লান হবে না। এবং সেকেন্ড লাইনে তারপর তিনি বলছেন নট লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়াস্ট, অর্থাৎ তুমি সেই সৌন্দর্যের অধিকার হারাবে না যেটা তোমার আছে, অর্থাৎ তুমি তোমার সৌন্দর্য কখনোই তার অধিকার কিন্তু হারাবে না। তারপরের লাইনে দেখো কবি আবার কিন্তু নর কথাটা ইউজ করেছেন, কি বলেছেন না, নর শ্যাল ডেথ ব্র্যাগ দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ সেড, অর্থাৎ মৃত্যু তোমাকে নিয়ে গর্ব করতে পারবে না যদিও তুমি তার ছত্রছায়ায় বা তার ছায়ায় তার শেডোর মধ্যে ঘুরে বেড়াও। এখানে ডেথ মানে মৃত্যু, ব্র্যাগ মানে গর্ব করা, অহংকার করা, দাও মানে তোমাকে বা তোমার, অর্থাৎ বা তোমাকে, ওয়ান্ডারেস্ট মানে ঘুরে বেড়ানো, ইন হিজ সেড মানে তার ছত্রছায়ায় বা তার ছায়ায়, অর্থাৎ কবি কিন্তু এখানে কিন্তু সবাইকে বলে দিচ্ছে বা কবি তার যে ফেয়ার ফ্রেন্ড তাকে কিন্তু এখানে বলে দিচ্ছে যে তুমি কখনোই তোমার সামার, ইটার্নাল সামার বা তোমার চিরন্তন যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কখনোই তুমি হারাবে না বা কখনোই তোমার সৌন্দর্য মলিন হবে না বা ম্লান হবে না। এবং নর লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়াস্ট, অর্থাৎ তোমার যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যের অধিকার তুমি কখনো হারাবে না। অ্যান্ড নর শ্যাল ডেথ ব্র্যাগ দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ সেড, অর্থাৎ মৃত্যু তোমাকে নিয়ে গর্ব করতে পারবে না যদিও তুমি তার ছত্রছায়ায় ঘুরে বেড়াও। তুমি যতই তার ছত্রছায়ায় ঘুরে বেড়াও, মৃত্যু কিন্তু তোমাকে নিয়ে কখনোই গর্ব করতে পারবে না। তারপরের লাইনে কবি দেখো কী বলছে যে হোয়েন, কখন পারবে না না, হোয়েন যখন ইন ইটার্নাল লাইন্স অর্থাৎ চিরন্তন লাইনগুলোতে টু টাইম দ্য গ্রস্ট মানে এখানে লিভ করা অর্থাৎ বাঁচা থাকা, ওকে, স্টিল লিভ অর্থাৎ হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দ্য গ্রস্ট, অর্থাৎ যখন তুমি স্থান পাবে চিরন্তন লাইনগুলোতে চিরকালের জন্য, অর্থাৎ তুমি যখন চিরন্তন লাইনগুলোতে অর্থাৎ এই সনেটের মধ্যে যখন তুমি স্থান পাবে বা তোমার সৌন্দর্য যখন লেখা হয়ে যাবে, তখন কিন্তু মৃত্যু তোমাকে নিয়ে গর্ব করতে পারবে না যতই তুমি তার ছত্রছায়ায় ঘুরে বেড়াও। আর যতই সামার তার যে কোর্স, নেচারের কোর্স, সেই কোর্সটা যতই সে বাই চান্সলি তার চেঞ্জিং আসুক কেন, তোমার কিন্তু সৌন্দর্য কখনোই তুমি হারাবে না এবং কখনোই তোমার সৌন্দর্যকে তুমি তোমার যেটা অধিকার আছে সেটা তো কখনোই তুমি হারাবে না। এবং ডেথ অর্থাৎ মৃত্যু তোমাকে নিয়ে কখনোই গর্ব করতে পারবে না যখন তুমি স্থান পাবে চিরন্তন লাইনগুলোতে চিরকালের জন্য। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি কিন্তু তোমাদের আগেই কিন্তু সাম আপ করে দিয়েছি ফার্স্ট যে কোয়ার্টেনগুলো। সো থার্ড কোয়ার্টেনে কিন্তু এখানে কবি কিন্তু কী বেস্টন করেছে, কী প্রদান করেছেন, দ্য আনচেঞ্জেবিলিটি টু দ্য ইয়ং ম্যান থ্রু পোয়েট্রি, অর্থাৎ এখানে কিন্তু আনচেঞ্জেবিলিটি অর্থাৎ কবির যে বন্ধুর যে সৌন্দর্য, সেই সৌন্দর্য যে অপরিবর্তনশীল, অর্থাৎ কখনও কিন্তু তা পরিবর্তন করা যাবে না যতই তার জীবনে মৃত্যু আসুক, কখনোই কিন্তু মৃত্যু তার ছত্রছায়াতে থাকলেও কিন্তু তার সৌন্দর্যকে কেড়ে নিতে পারবে না।
যখন কবিতার মধ্যে অর্থাৎ চিরন্তন লাইনগুলোতে কিন্তু তার বন্ধুর যে বিউটি সেটা যখন স্থান পেয়ে যাবে, সেটা কিন্তু আমি আগেই তোমাদের কাছে বলে দিয়েছি, তোমরা এটা মনে রাখবে। ওকে, এগুলো তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট, তোমাদের জেনে রাখা খুবই দরকার, তাহলে তোমরা শর্ট কোশ্চেনগুলো খুব সহজেই সলভ করতে পারবে। দেখো এখানে কিন্তু আমি ফার্স্টেই বলেছি যে ফাইনাল কাবলেটে কিন্তু বা ফাইনাল কাবলেট কিন্তু হিরোইক কাবলেট বলা হয়। সেটা কেন, সেটাও কিন্তু আমি তোমাদের আগের ভিডিওতে বলে দিয়েছি। কারণ শেক্সপিয়ার সনেটস আর অফেন সামারাইজ দ্য পোয়েম অ্যাজ আ হোল, অর্থাৎ শেক্সপিয়ারের যে সনেটের যে ফাইনাল কাবলেটটা কিন্তু হিরোইক কাবলেট নামে পরিচিত। সেটা কেন হিরোইক কাবলেট নামে পরিচিত, কারণ হচ্ছে শেক্সপিয়ার তার সনেটের যে মেইন থিমটা সেটা কিন্তু লাস্ট 2 লাইনের মধ্যে কিন্তু কী করে না, অফেন সামারাইজ দ্য পোয়েম অ্যাজ আ হোল, অর্থাৎ পোয়েমের যে পুরো থিমটা সেই থিমটা কিন্তু লাস্ট যে 2 লাইন সেই ফাইনাল কাবলেটের মধ্যে কিন্তু তিনি কমপ্লিটলি কিন্তু সেটা বলে দেন যে তিনি কি বলতে চেয়েছেন। দেখো ফাইনাল কাবলেটে তিনি কি বলেছেন যে সো লং অ্যাজ, অর্থাৎ যতদিন, সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অর আইস ক্যান সি। এখানে কিন্তু ব্রিথ মানে শ্বাস নেওয়া, অর্থাৎ ব্রিথ মানে ব্রিথের সাহায্যে কিন্তু এখানে মানুষের বেঁচে থাকা, অর্থাৎ একটা মানুষ যে বেঁচে আছে বা বেঁচে থাকবে সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে আইস ক্যান সি, আইস মানে আইস অর্থাৎ চোখ যতদিন দেখতে পাবে, কিন্তু আসলে এটা তো তা নয় যে চোখ যতদিন দেখতে পাবে মানে এখানে কিন্তু তিনি কবি ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি কিন্তু এটা তুলে ধরছেন যে এখানে আইস মানে মানুষ, অর্থাৎ মানুষ যতদিন পড়তে পারবে, আইস ক্যান সি মানে মানুষ যতদিন পড়তে পারবে, অর্থাৎ চোখ যতদিন দেখতে পাবে মানেই হলো মানুষ যতদিন পড়তে পারবে। সো ফার্স্টে দেখো এখানে কবি কিন্তু এই আইস ওয়ার্ডটার দ্বারা কিন্তু আরেকটা রেটোরিক্যাল ফিগার অফ স্পিচ এখানে কিন্তু ইউজ করেছেন, সেটা কি আমি দেখে নিই। দ্য ওয়ার্ড আইস ইজ অ্যান এক্সাম্পল অফ ওয়ান ফিগার অফ স্পিচ, সেটা কি না সিনেকডোকে, অর্থাৎ একটা ফিগার অফ স্পিচ আছে ইংলিশে, সেটা কি না সিনেকডোকে। সেটা কি তার ডেফিনেশন কি না, ইন এ সিনেকডোকি ওয়ান থিং ইজ সাবস্টিটিউট ফর অ্যানাদার হোয়েন দ্য 2 থিংস আর ইমিডিয়েটলি অ্যাসোসিয়েট, অর্থাৎ এই সিনেকডোকিটা হলো ওয়ান থিং, একটা থিং ইজ সাবস্টিটিউট ফর অ্যানাদার, অর্থাৎ সাবস্টিটিউট হয়ে থাকে একটা অ্যানাদার অন্য একটা ওয়ার্ডের সাথে, হোয়েন দ্য 2 থিংস আর ইমিডিয়েটলি অ্যাসোসিয়েট, যখন দুটো জিনিস একসাথে মিলেমিশে যায় ইমিডিয়েটলি। ওকে, সো এটা কি না, হিয়ার আইস স্ট্যান্ড ফর দ্য পারসন অর ম্যান, অর্থাৎ এখানে আইস কিন্তু অর্থাৎ চোখ বলতে কিন্তু এখানে কোনো মানুষকে বোঝাচ্ছে, পারসনস অর ম্যান টু সাজেস্ট পার্ট অফ হোল, অর্থাৎ এই আইসের মধ্য দিয়ে কিন্তু এই জগতের প্রত্যেকটা মানুষকেই কিন্তু বুঝিয়েছেন, শুধু একজনকে বোঝাননি। অর্থাৎ সেই জন্য আমি এখানে বলেছি সিনেকডোকির কিন্তু অনেকগুলো পার্ট আছে। সো পার্ট অফ হোলের কিন্তু মধ্যে এই সিনেকডোকির কিন্তু পার্ট অফ হোলের মধ্যে এই আইসটা কিন্তু পড়ছে, তাই কিন্তু এটা আমি লিখেছি। ওকে, সো দ্য লাইন মিনস সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ বা ম্যান ক্যান লিভ অর ম্যান ক্যান সি বা ম্যান ক্যান রিড, অর্থাৎ যতদিন মানুষ বেঁচে থাকবে অথবা মানুষ পড়তে পারবে, অর্থাৎ যতদিন মানুষ বেঁচে থাকবে এবং যতদিন মানুষ পড়তে পারবে ততদিন দেখো কী বলেছে না, সো লং লিভস দিস, অর্থাৎ সো লং ততদিন লিভস অর্থাৎ বেঁচে থাকবে, দিস মানে এই সনেটটা, সো লং লিভস দিস মানে এই সনেটটা, অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং দিস এই সনেটটা গিভস লাইফ টু দি, অর্থাৎ এই সনেটটাই কিন্তু তোমার লাইফটাকে তুলে ধরবে বারংবার। ওকে, অর্থাৎ জেনারেশনের পর জেনারেশন কিন্তু তোমার এই সৌন্দর্যটা কিন্তু এই সনেটের মধ্য দিয়ে কিন্তু তোমার জীবনটা রিনিউ করবে বা তোমার জীবনটাকে হচ্ছে একটা চিরন্তন, অর্থাৎ তোমার লাইফটা একটা প্রতিচ্ছবি হয়ে প্রত্যেকটা মানুষের কাছে বারংবার ফিরে আসবে। ওকে, অর্থাৎ তুমি চির অমর হয়ে এই পৃথিবীতে সদা বেঁচে থাকবে, অর্থাৎ কেউ যতই এখানে সামারের আনচেঞ্জেবিলিটি আসুক, যত এখানে সামার হচ্ছে সূর্যের গোল্ড কমপ্লেক্সনকে ডিম করে দেখ না কেন, তোমার কিন্তু যে সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু আমার অর্থাৎ শেক্সপিয়ারের যে সনেট সেই সনেটের মধ্যে সারা জীবন বেঁচে থাকবে, যতদিন মানুষ বেঁচে থাকবে, যতদিন মানুষ পড়তে পারবে ততদিন অবধি শেক্সপিয়ারের এই সনেটটি তার যে ফেয়ার ফ্রেন্ড সেই ফ্রেন্ডকে কিন্তু এখানে জীবনদান করবে, অর্থাৎ তার জীবনটা রিনিউ করবে, বারংবার তাকে কিন্তু অ্যানালাইজ করবে, বারংবার তাকে এগেইন অ্যান্ড এগেইন তাকে আর কি
তুলনা করবে এবং এই সনেটের মধ্য দিয়ে কবির যে ফেয়ার ফ্রেন্ড, সেই ফেয়ার ফ্রেন্ডকে বারংবার কিন্তু প্রত্যেকটা মানুষ পড়বে। ওকে, তাই এখানে দেখো, এখানে লাস্ট লাইনে যে দিস ওয়ার্ডটা আছে, এখানে দেখো আমি কি বলেছি যে হিয়ার ইন দ্য লাস্ট লাইন অর্থাৎ 14 লাইন্সে দিস রিফার্স টু সনেট, অর্থাৎ দিস মানে এখানে কিন্তু সনেটটাকে বুঝিয়েছে। এবং কি বলেছি, অ্যান্ড দি সাজেস্ট দ্য পোয়েটস বিলাভেড মেল ফ্রেন্ড, অর্থাৎ কবির যে বিলাভেড মেল ফ্রেন্ড আছে সে মেল ফ্রেন্ডকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আশা করি ফ্রেন্ড তোমরা সবাই এটি বুঝতে পেরেছো। শ্যাল আই কম্পেয়ার দি সনেটটা কেন লাভ পোয়েম নামে পরিচিত। সো এই পোয়েমটা তোমরা ভালোভাবে পড়ো এবং প্রত্যেকটা পয়েন্ট তোমরা খাতায় লিখে রাখো, যাতে তোমাদের পরীক্ষার কোশ্চেনে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার সলভ করতে পারো। সো ফ্রেন্ডস, আজকের মতো এই অবধি, পরের দিন দেখা হবে। বাই বাই।